আমার অনলাইন স্কুলে সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আমি সনাতন তামলি, প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক। এই করোনা এপিডেমিকে আমাদেরকে ঘরে বন্দি অবস্থায় থাকতেই হবে এবং সেই জন্য আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে। এই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমার নিউজকে অশেষ ধন্যবাদ। তো এই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এটা আমাদের প্রথম চ্যাপ্টার। তো এই বিষয়ে ভূগোলের মেন বিষয় চ্যাপ্টারে যাওয়ার আগে এবার ইতিমধ্যে আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে, আমরা দ্বাদশ শ্রেণীতে উঠেছি। তো আমাদের সিলেবাস সম্বন্ধে জানা দরকার। তো ভূগোলে 100 নম্বরের মধ্যে 70 মার্কস আছে হচ্ছে তোমার কি থিওরি, আর 30 নাম্বার হচ্ছে কি প্র্যাকটিক্যাল। তো এই 70 নাম্বার থিওরির মধ্যে তোমরা অনেকে জানো বা অনেকে জানো না যে 35 নাম্বারের কিন্তু আমাদের শর্ট প্রশ্ন 1 নাম্বারের, আর বাকি 35 নাম্বারে তোমার বড় প্রশ্ন 5টা লিখতে হয় 7 নাম্বারের। এই যে 35 নাম্বারে যে শর্ট প্রশ্ন বললাম তার মধ্যে 21 নাম্বার আছে তোমার হচ্ছে এমসিকিউ এবং 14টা আছে সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত উত্তর। আর বাকি যে 5টা প্রশ্ন 7 নাম্বারে লিখতে হয়, সেটার জন্য তোমাদের কাছে যদি বই থাকে তো তোমরা একটু দেখবা, যেখানে বইয়ের মধ্যে 2টো পার্ট আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে 7 নাম্বারের 2টো প্রশ্ন আসে, আর অর্থনৈতিক ভূগোল থেকে 7 নাম্বারের 3টা প্রশ্ন আসে। বছরের প্রথম থেকে আমরা যদি আমাদের ভূগোল বিষয়ের ক্ষেত্রে কিছুটা প্ল্যানিং করে নিই কীভাবে পড়াশোনা করব, যেহেতু এই বছরটা অনেক আমাদের করোনার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো আমাদেরকে ভবিষ্যতের জন্য বা 2021 সালে উচ্চ মাধ্যমিকের জন্য একটু প্ল্যানিং করে এগোতে হবে। তো এই জন্য যে প্রথমে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা দেখবা যে মৃত্তিকা পর্যন্ত প্রথমে আছে ভূমিরূপ, বহির্জাত প্রক্রিয়া, সংশ্লিষ্ট ভূমিরূপ, তারপর হচ্ছে ক্ষয়চক্র, জল নিগম প্রণালী, মৃত্তিকা। এই যে একটা পার্ট, এই পার্টের মধ্যে থেকে 2টো প্রশ্ন আসে, তার মধ্যে একটা লিখতে হয়। তো এর মধ্য থেকেই আমি কয়েকটা টপিকস বা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। প্রথম যেটা বিষয় এসে দাঁড়িয়েছে, লিখেছি বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। তাহলে এবার আমার মেইন বিষয়বস্তু ঢুকে যাচ্ছি। বহির্জাত প্রক্রিয়া কি বা ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলা হয়? প্রথমে এখানে বহির্জাত প্রক্রিয়ার আগে আমরা একটু লিখে নেই ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপটা কাকে বলে? ভূমির যে রূপ বা যে চেহারা বা আকৃতি তাকে ভূমির যে আকৃতি তাকেই বলা হয় কি ভূমিরূপ। তো ভূমির আকৃতি বা রূপ বা চেহারা কি? তো তোমরা জানো যে আমাদের পৃথিবীতে কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও অবনমিত ভূমি, এই যে আকার বা আকৃতি এটাই হচ্ছে ভূমিরূপ। তো এই ভূমির যে ভাস্কর্য, এই যে আমরা পর্বত, মালভূমি, সমভূমি দেখতে পাচ্ছি, এই ভাস্কর্য কিভাবে হলো, কার দ্বারা হলো, এই যে ভূমিরূপের ভাস্কর্য বা রূপ হলো, এটাই হচ্ছে কি ভূমিরূপের ভাস্কর্য বা ভূমিরূপ প্রক্রিয়া। তো এই ভূমিরূপ প্রক্রিয়াকে হলো কি করে, বা এই ভূমিরূপের ভাস্কর্য হলো কি করে? ভূমিরূপের ভাস্কর্যের জন্য প্রধানত 2টো শক্তি দায়ী। একটা হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরভাগে সৃষ্ট অন্তর্জাত শক্তি, যাকে আমরা বলি এন্ডোজেনেটিক ফোর্স, আর একটা হচ্ছে কি ভূপৃষ্ঠের বাইরে সৃষ্ট শক্তি, যাকে বলা হয় কি বহির্জাত শক্তি বা এক্সোজেনেটিক ফোর্স। এন্ডোজেনেটিক বা অন্তর্জাত শক্তিটা কি? যদিও তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো, তবুও আমি একটু ছোট করে বলে দেই। এন্ডোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত শক্তি হচ্ছে ভূ অভ্যন্তরে যে সকল শক্তিগুলোর উৎপত্তি ঘটে
তাকে বলা হয় কি অন্তর্জাত শক্তি। যেমন ধরো ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, তারপরে হচ্ছে সুনামি, এগুলো হচ্ছে তোমার অন্তর্জাত শক্তি। এই অন্তর্জাত শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথমে একটা ধীর, একটা দ্রুত। দ্রুতগুলো আমি বলে দিলাম, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। ধীরের মধ্যে ভাগ আছে কি, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, আর একটা হচ্ছে কি তোমার গিরিজনী আলোড়ন। তো গিরিজনী আলোড়ন কাকে বলে? গিরি মানে তোমরা জানো পর্বত। যে আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে বিশালাকার পর্বতগুলোর সৃষ্টি করেছে তাদেরকে বলা হয় গিরিজনী আলোড়ন। এবং যে আলোড়নগুলো ভূপৃষ্ঠে উল্লম্বভাবে কাজ করে, অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো একটা স্থান উপরে উঠে যায় বা নিচে নেমে যায়, তাকে বলা হয় কি মহীভাবক ভূ আলোড়ন। তো এই যে অন্তর্জাত প্রক্রিয়া বা অন্তর্জাত শক্তিগুলো ভূপৃষ্ঠে কি করে, বিভিন্ন রকম তারা কাজ ভূপৃষ্ঠের উপরে আকার দিয়ে দেয়, একটা ভাস্কর্য দিয়ে দেয়। এই আকার দেওয়ার পরে অন্তর্জাত শক্তিগুলো কাজ হয়ে যাওয়ার পর শুরু হয় কি বহির্জাত শক্তি। তো বহির্জাত শক্তি কোনগুলো? বহির্জাত শক্তি বলতে ভূপৃষ্ঠের বাইরে যে শক্তিগুলো আছে, কি বায়ুপ্রবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত, নদ নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি, এই বহির্জাত শক্তিগুলো আমাদের ভূপৃষ্ঠের বাইরে প্রতিনিয়ত পরিবর্তন ঘটাচ্ছে। এই পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠের বাইরের যে রূপ আছে সেটার একটা পরিবর্তন ঘটাচ্ছে। এটাই হচ্ছে তোমার কি বহির্জাত শক্তি। এই বহির্জাত শক্তিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে আমাদের কি পর্যায়ন। পর্যায়নটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকে যারা প্রথম চ্যাপ্টারে আমরা পাবো পর্যায়ন। তোমরা লিখে নাও পর্যায়ন কি। তো এই পর্যায়ন হচ্ছে তোমার মনে রাখবা 1876 সালে জি.কে. গিলবার্ট, বিজ্ঞানী গিলবার্ট প্রথম গ্রেড শব্দটা ব্যবহার করেছিলেন। গ্রেড। পরবর্তীকালে আরও দুটো বিজ্ঞানী স্যালসবারি ও চেম্বারলিন, আবার নাম বলছে স্যালসবারি ও চেম্বারলিন, এই গ্রেড থেকে এই গ্রেডেশন শব্দটা ব্যবহার করেছেন। গ্রেডেশন মানেই হচ্ছে তোমার পর্যায়ন, অর্থাৎ ভূপৃষ্ঠের যে উঁচু নিচু জায়গা এবং নিচু জায়গার মধ্যে যে একটা সমতলীকরণ প্রক্রিয়া ঘটে তাকে বলা হচ্ছে কি পর্যায়ন। অর্থাৎ ভূপৃষ্ঠের কোথাও যদি উঁচু পর্বত থাকে বা কোথাও যদি মালভূমি থাকে বা সমভূমি থাকে, এই যে প্রাকৃতিক শক্তিগুলো, বহির্জাত শক্তিগুলো, নদ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, এরা কিন্তু পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই অনবরত কাজ করে যাচ্ছে। এই অনবরত কাজ করছে, কীভাবে করছে? এরা কি করছে? উঁচু জায়গাগুলোকে কি করছে? নিচু করছে। এবং নিচু জায়গাগুলোতে তারা কি করছে? এই যে ক্ষয়জাত উপাদানগুলোকে তারা কী করে ভরাট করে কি কাজ করছে? তারা সমতলীকরণ ঘটাচ্ছে। তাহলে এই যে বহির্জাত শক্তিগুলোর দ্বারা আমাদের ভূপৃষ্ঠের যে সমতলীকরণ ঘটে সেটাই হচ্ছে কি তোমার পর্যায়ন। তো এই সমতলীকরণ ঘটে কার সাপেক্ষে? একটা প্রত্যেকটা শক্তির কাজ করার একটা আপেক্ষিক একটা সাপেক্ষ থাকে। সেরকম একটা সাপেক্ষ কি বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠ। এই যে উঁচু জায়গা নিচু হচ্ছে এর সাপেক্ষ হচ্ছে কি ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠ, যাকে আমরা বলি কি ক্ষয়ের শেষ সীমা বা বেস লেভেল অফ ইরোশন, বা বলার নাম কি বেস লেভেল ইরোশন। তাহলে সংক্ষেপে আমি বলছি পর্যায়ন কি? তাহলে ক্ষয়সীমার সাপেক্ষে বা সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে বহির্জাত শক্তিগুলির দ্বারা উঁচু নিচু জায়গার যে সমতলীকরণ প্রক্রিয়া ঘটে তাকে বলা হয় কি পর্যায়ন। তো এই পর্যায়ন কিভাবে ঘটে? পর্যায়ন ঘটে দুটোভাবে। একটা দেখো অবরোহণ, আর একটা হচ্ছে কি আরোহণ। অবরোহণ বা অ্যাগ্রিডেশন কাকে বলে? অবরোহণ হচ্ছে কি যে বহির্জাত প্রক্রিয়াগুলির দ্বারা উঁচু জায়গাগুলো যখন নিচু হয়ে যায়, বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলির দ্বারা উঁচু জায়গাগুলো যখন নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় কি অবরোহণ। তো এই অবরোহণ কিভাবে ঘটে? অবরোহণ ঘটে হচ্ছে তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়। আবহবিকার বা ওয়েদারিং। কিভাবে আবরোহণ ঘটে তোমরা একটু দেখো, শোনো। আবহবিকার হচ্ছে কি আবহাওয়া কথাটা পাচ্ছি, এর ইংরাজি কি ওয়েদারিং, মানে ওয়েদার থেকে কথাটি আসছে ওয়েদারিং।
তাহলে আবহাওয়া বা ওয়েদারের বিভিন্ন উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, হ্যাঁ, এগুলোর প্রভাবে ভূপৃষ্ঠের উপরে যে শিলাগুলো আছে সেগুলো যখন যান্ত্রিকভাবে চূর্ণ বিচ্ছিন্ন বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে মূল শিলার উপরে যখন অবস্থান করবে তখন তাকে বলা হয় কি আবহবিকার। তাহলে কি হলো, ধরো এটা একটা শিলা, পর্বতের উপরে শিলাগুলো কি হলো এখানে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এর উপরে অবস্থান করছে। তারপরে কি হচ্ছে, আবহবিকারের পরে আসে কি ক্ষয়ীভবন। আমি কি বললাম, আবহবিকারের শিলাগুলো জাস্ট চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ওই উপরে মূল শিলার উপরে অবস্থান করলো। এরপরে বিভিন্ন মাধ্যমকারী শক্তি, যে শক্তিগুলো বহন করে নিয়ে যেতে পারে এরকম শক্তি কি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই ক্ষয়জাত উপাদানগুলিকে যখন অপসারিত করে তখন তাকে বলা হয় কি ক্ষয়ভবন বা ইরোশন। তাহলে দেখো, প্রথমে আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হলো, বিচ্ছিন্ন হওয়ার পর ক্ষয়ভবনের দ্বারা শিলাগুলো কিলো ওখান থেকে অপসারিত হলো। অপসারিত হলে কি হবে, ভূপৃষ্ঠের যে নিম্ন যে শিলাটা সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসবে। এরপরে দেখো, তাহলে আগের থেকে উচ্চতাটা কি হলো, কমে গেল, এখানে ছিল উচ্চতা বেশি, উচ্চতা কমে গেল। এই আবহবিকার ক্ষয়ভবন ছাড়াও আর একটা আছে কি পুঞ্জিত ক্ষয়। এই যে আবহবিকারের প্রথমে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল, এই শিলাগুলোকে কে চূর্ণ বিচ্ছিন্ন করা শিলাগুলোকে কে সরিয়ে নিয়েছে, নদী, বায়ু, হিমবাহ, এগুলো ছাড়া যদি আর অন্য কোনো মাধ্যম কি মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ উঁচু পার্বত্য অঞ্চলে যদি আবহবিকারগ্রস্ত চূর্ণ বিচ্ছিন্নকৃত শিলারাশিগুলি অবস্থান করে, সেগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের ঢালবে বা ভূমির ঢালবে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হয় কি পুঞ্জিত ক্ষয়। তাহলে পুঞ্জিত ক্ষয় কিন্তু নদী, বায়ু, হিমবাহ এগুলো কিন্তু শিলাগুলোকে সরাচ্ছে না, সরিয়ে নিয়ে আসছে কে, আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে এই আবহবিকার, ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠের উচ্চতা কি হচ্ছে হ্রাস পেয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে কি তোমার অবরোহণ। এবং আবহবিকার, ক্ষয়ভবন, পুঞ্জিত ক্ষয় একটা নাম আছে, তোমরা জেনে রাখো, সেটার নাম কি, এই তিনটাকে একত্রে বলা হয় কি তোমার ডেনুডেশন, ডেনুডেশন বা বলা হয় কি নগ্নিভবন, নগ্নিভবন। তাহলে অবরোহণ হয়ে গেল আমাদের। এরপরে আছে কি আরোহণ। আরোহণ হচ্ছে কি, এরপরে যে অবরোহণে বা ওয়েদারিংয়ের পরে যে সকল চূর্ণ বিচ্ছিন্ন শিলাগুলোর সৃষ্টি হলো, আবহবিকার, ক্ষয়ভবন, পুঞ্জিত ক্ষয়, ওগুলো গেল কোথায়, ওগুলো তো কোথাও তো যাবে, ওরা কোথায় গিয়ে সঞ্চিত হচ্ছে, অর্থাৎ নিচু জায়গাগুলো, আমাদের ভূপৃষ্ঠে যে জায়গাগুলো নিচু আছে সেই জায়গাগুলোতে যখন সঞ্চিত হচ্ছে বা ভরাটকরণ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি আরোহণ। তাহলে আরোহণ আমরা কাকে বলবো, বলবো যে বিভিন্ন বহির্জাত শক্তিগুলি, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি, সমুদ্র তরঙ্গ, এগুলো যখন চূর্ণ বিচ্ছিন্ন শিলাগুলো, পলিগুলোকে, বালিগুলোকে যখন নিচু স্থানগুলোকে ভরাটকরণ করে সমতলীকরণ ঘটাচ্ছে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি তোমার আরোহণ। তাহলে অবরোহণ আর আরোহণ এই দুটো মিলেই হচ্ছে কি আমাদের পর্যায়ন। বা বরফ গলা জল বা বৃষ্টিপাতের জল যখন পৃষ্ঠপ্রবাহে প্রবাহিত হয়, তার কিছু অংশ ভূপৃষ্ঠের বা মাটির যে ছিদ্র আছে বা রন্ধ্র আছে সেটা দিয়ে ভূপৃষ্ঠে গিয়ে সঞ্চিত হয়, সঞ্চিত হয়ে ভৌমজলটা সৃষ্টি করে। এখন এই ভৌমজল আমাদের ভূগোলের একটা আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন হবেই বা না কেন, তোমরা দেখো ভৌমজল উপর আমরা আজকে আমাদের সভ্যতা কতটা নির্ভরশীল। আর যেমন ধরো পানীয় জলের বেশিরভাগই উৎস হচ্ছে কি ভৌমজল। আজকে কৃষি, শিল্পক্ষেত্রে জলসেচে ব্যবহার করা হচ্ছে, আবার কোথাও ভৌমজল নির্গত হচ্ছে যে উষ্ণ জল, সেটাতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ভৌমজলের ব্যাপক ব্যবহার দেখা দিচ্ছে এখন বর্তমানে। আর আজকে ভৌমজলটা সংকটের মুখেও আছে, অর্থাৎ ভূগর্ভে মাটির যেখানে যে জলটা সঞ্চিত হয় সেই ভৌমজলের একটা যে তল থাকে, সেই ভৌমজলের তলটাও আজকে ধীরে ধীরে কী হচ্ছে অবনমিত হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে ভৌমজল সংক্রান্ত আলোচনা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে এসেছে।
তো এই ভৌমজলের সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি। তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা আজকে লিখব খাতায়, তে ভৌমজলের উৎসগুলো কি? তো এই ভৌমজলের প্রধান উৎস, মাটির নিচে যে জলটা আছে সেগুলো প্রধান উৎসগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি 4 ধরনের উৎস: আবহিক জল, সহজাত জল, উষ্ণন্দ জল এবং মহাসাগরীয় জল। আবহিক জল কি? আবহিক জল হচ্ছে কি আবহমণ্ডলের বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ বা তুষার গলা জল যখন ভূপৃষ্ঠের মধ্যে গিয়ে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে কি তোমার আবহিক জল। তারপরে কি সহজাত জল কি? এই আবহিক জলের একটা ইংরেজিতে নাম বলা হয় মেটিওরিক ওয়াটার, মেটিরিওটিক ওয়াটার। সহজাত জল কি? বা আরেকটা নাম আছে জন্মগত জল, অর্থাৎ সমুদ্র বা হ্রদের তলদেশে পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় পাললিক শিলার বিভিন্ন ছিদ্রের মধ্যে কিছু জল জমে থাকে। এই ধরনের জলকে বলা হয় কি সহজাত জল বা জন্মগত জল, ইংরেজিতে বলা হয় কি ক্যারনেট ওয়াটার। 3 নম্বর হচ্ছে কি উষ্ণন্দ জল, অর্থাৎ ভূগর্ভে যখন অগ্নুৎপাত ঘটে, উত্তপ্ত লাভা বেরোয়, তার সঙ্গে উত্তপ্ত জল ও বাষ্প বেরোয়। এই ধরনের জলগুলোকে বলা হয় কি তোমার উষ্ণন্দ জল বা বলা হয় কি ম্যাগম্যাটিক ওয়াটার। 4 নম্বর যেটা হচ্ছে কি মহাসাগরীয় জল। উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলদেশ দিয়েও অনেক সময় জল গিয়ে ভূগর্ভে সঞ্চিত হয়। এই জলটাকে বলা হয় কি মহাসাগরীয় জল। অনেক ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা যে কেউ যদি সুন্দরবন বা উপকূলীয় অঞ্চলে ঘুরতে যাও, দেখবা যে ওখানে টিউবওয়েল থেকে যে জলটা বেরোয় সেটা কিন্তু লবণাক্ত। তো যাই হোক, তো আমাদের এই যে জলগুলো আবহিক জল, সহজাত জল, উষ্ণন্দ জল ও মহাসাগরীয় জল 4 ধরনের ভৌমজল, তো সব জায়গায় কি একই পরিমাণে আছে মাটির নিচে? তা নেই। কোথায় ভূগর্ভে কোথায় কী পরিমাণে ভৌমজল সঞ্চিত আছে সেগুলো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন ধরো 1 নম্বর বলতে পারি অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত। আমাদের ভূপৃষ্ঠের সব জায়গায় একই পরিমাণ বৃষ্টিপাত হয় না, কোথাও কম বৃষ্টিপাত হয়, কোথাও বেশি বৃষ্টিপাত হয়। যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে ভৌমজলের পরিমাণটা বেশি হয়, যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে কম ভৌমজলের সৃষ্টি হয়। ভূমির ঢাল, আমাদের ভূপৃষ্ঠে কি সব জায়গায় কি ভূমির ঢাল সমান না? যদি বেশি ভূমির ঢাল হয়, ঢালটা যদি বেশি হয়ে যায় তো জলটা কি অল্পক্ষণ দাঁড়ানোর সময় পাবে, তো ভূগর্ভে কম জল সঞ্চারিত হবে, ফলে ভৌমজলের পরিমাণটাও কম হবে। যদি তোমার সমতল পৃষ্ঠ হয়, ঢাল কম হয়, তো বেশি পরিমাণ জল হবে। তারপরে শিলা প্রকৃতি, অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। এখানে মনে রাখবা প্রবেশ্য শিলা কাকে বলা হয়? যে শিলা দিয়ে জল প্রবেশ করতে পারে সেটা হচ্ছে প্রবেশ্য শিলা, আর যেটা যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারবে না যে শিলার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অপ্রবেশ্য শিলা। তাহলে প্রবেশ্য শিলার নিচে যদি অপ্রবেশ্য শিলা থাকে তবেই কিন্তু ভৌমজলটা গঠিত হয়। তো এটার অবস্থান কত দূর ভূগর্ভে আছে তার উপরে ভৌমজলের সঞ্চয়ের পরিমাণটা নির্ভর করবে। তো এই হচ্ছে ভৌমজল। তো আমরা দেখলাম যে ভৌমজল কি, ভৌমজলের উৎসগুলো কি কি, কোথায় কি পরিমাণে ভৌমজল গড়ে ওঠে, তার নিয়ন্ত্রকগুলো কি। এবার দেখব আমরা এই যে ভূগর্ভে যে ভৌম জলস্তরটা যে সঞ্চিত হচ্ছে এটার কেমন অবস্থায় আছে। এবার দেখো আমাদের ভূগর্ভে যে জলস্তরটা আছে ভৌম জলপীঠ, তো প্রথমে এইটা হচ্ছে আমাদের ভৌম জলপীঠ, অর্থাৎ ভূ অভ্যন্তরে যেখানে যে ভৌমজলগুলো সঞ্চিত হয় একটা যে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত অবস্থান করে সেটা বলা হয় কি ভৌম জলপীঠ। এই ভৌম জলপীঠকে যদি আমরা ভাগ করি দেখব আমরা যে এটাকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর তোমার হচ্ছে উপরে এটাকে বলা হচ্ছে কি এখান থেকে একটু হচ্ছে তোমার ভাদস্তর, আর এখান থেকে একটু হচ্ছে ফ্রিয়েটিক স্তর, ও নিচে রয়েছে কি তোমার একটু অপ্রবেশ্য শিলাস্তর। অপ্রবেশ্য শিলাস্তর যদি না থাকে তাহলে কিন্তু ভৌমজলটা সঞ্চয় হবে না। তাহলে তোমার উপরেরটা ভাদস্তর, নিচেরটাকে ফ্রিয়েটিক স্তর। তো এই ফ্রিয়েটিক স্তর ভাদস্তর টোটালটাই কিন্তু হচ্ছে তোমার কি প্রবেশ্য শিলা, এবং তার নিচে কি আছে কি অপ্রবেশ্য শিলাস্তর। তাই এই ভাদস্তর কাকে বলে আমরা জানি, আগে দেখে নিই। ভাদস্তরটা হচ্ছে কি তোমার
ভূগর্ভের যে স্তর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল ও বায়ু প্রবাহিত হতে পারে কিন্তু জল সঞ্চয় করে রাখতে পারে না, সেটা হচ্ছে কি তোমার ভাদস্তর। এই ভাদস্তরকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা সবার যে উপরের স্তর সেটার নাম হচ্ছে মৃত্তিকা জলস্তর, 2 নম্বর হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর, 3 নম্বর হচ্ছে কি কৈশিক বায়ুস্তর, কৈশিক মৃত্তিকা স্তর। তো এবার মৃত্তিকা যে জলস্তর কত দূর পর্যন্ত আছে? তো বিজ্ঞানীরা বলছে যে মৃত্তিকার উপরে যে স্তরে উদ্ভিদের শেকড়গুলো পৌঁছাতে পারে, যে স্তর পর্যন্ত উদ্ভিদের শেকড়গুলো পৌঁছাতে পারে সেটাকে বলা হয় কি মৃত্তিকা জলস্তর। তো এখান থেকে উদ্ভিদগুলো কি করে, এই মৃত্তিকার যে ছিদ্র আছে বা রন্ধ্র আছে এর পাশ দিয়ে জল কর্ষিকে অবস্থান করে, সেখান থেকে উদ্ভিদগুলো শেকড়গুলো জলগুলো শোষণ করে। মৃত্তিকা বায়ুস্তর, এর মধ্যে দিয়ে শুধু জল ও মৃত্তিকা প্রবাহিত হয়। পরের যে স্তরটা রয়েছে সেটার নাম আছে কি কৈশিক স্তর। আগে কৈশিক ব্যাপারটা আমরা জানি, কৈশিক স্তরটা কি, কৈশিকটাকে জানি। কৈশিকটা হচ্ছে কি, যেমন ধরো যে আমরা যেতে গিয়ে পথে গিয়ে যদি কোথাও যদি প্যান্টের নিচের অংশ যদি ভিজে যায়, তারপর দেখবা জলটা ধীরে ধীরে প্যান্টের উপরেরটা ভিজে যায়। তার মানে কি জলটা যখন মাধ্যাকর্ষণ শক্তির উপরে কাজ করে, বিপরীতে কাজ করে, সেটা হচ্ছে কি কৈশিক স্তর। তো এই যে ভাদস্তরের সর্বনিম্ন যে স্তরটা কৈশিক স্তর, সেই কৈশিক স্তরটা কতগুলি কেশ বা চুলের ন্যায় সূক্ষ্ম সূক্ষ্ম নলের ন্যায় অবস্থিত। যখন এই ফ্রেটিক স্তরে জলের পরিমাণটা বেড়ে যায় তখন এই ফ্রেটিক স্তর থেকে জলটা কি হয়, নলের দ্বারা উপরের দিকে ওঠে। তো এই হচ্ছে আমাদের ভাদস্তর। ভাদস্তর ক্ষেত্রে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মৃত্তিকা জলস্তর, একটা হচ্ছে কি মধ্যবর্তী স্তর, আর একটা হচ্ছে কি তোমার কৈশিক স্তর। দ্বিতীয় যেটা স্তর ফ্রিয়েটিক স্তর বা বলা হয় কি সম্পৃক্ত জলস্তর। তো এই যে সম্পৃক্ত জলস্তর বা ফ্রিয়েটিক স্তর হচ্ছে কি, যে প্রবেশ্য শিলাস্তর থেকে জল এসে ছিদ্র দিয়ে এখানে সঞ্চয় হয়, সঞ্চয় হয়ে ভৌম জলের একটা উচ্চতর জলপীঠ অবস্থান করে, যেখানে প্রবেশ্য শিলাস্তর ও মৃত্তিকার মধ্যে যে জলটা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে ফ্রিয়েটিক স্তর। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি সবিরাম আর একটা হচ্ছে কি অবিরাম। আমি বাংলায় বলে দিচ্ছি, সবিরাম সম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে কি অবিরাম সম্পৃক্ত স্তর। অবিরাম সম্পৃক্ত স্তর বলতে কি এই স্তরে সারা বছর ধরে জল পাওয়া যায় যে স্তরটা, সেটা হচ্ছে অবিরাম। সবিরামটা মানে কি, সবিরামটা কি মাঝে মাঝে শুষ্ক ঋতুতে, তার মানে কি জল থাকে না, থাকে যখন কোনো কোনো সময় এই ভৌমজলের উচ্চতাটা যখন নিচের দিকে নেমে যায়, যখন এদিকে নিচে নেমে যায় সেটা হচ্ছে কি সম্পৃক্ত এটা হচ্ছে কি সবিরাম জলস্তর। আর অবিরামে কি সারা বছর ধরে যখন জলটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি অবিরাম সম্পৃক্ত স্তর। এই হচ্ছে মৃত্তিকার ভৌমজলের উলম্ব বিস্তার। তো তোমরা দেখে নিলা, নিচে কি থাকলো ফ্রিয়েটিক স্তর, তার উপরে কি ভাদস্তর, নিচে কি অপ্রবেশ্য শিলাস্তর। ঠিক আছে, এরপরে আমরা পরের টপিক্সে যাচ্ছি। পরের টপিক্সের মধ্যে আমরা পেয়ে যাব যে অ্যাকুইফার কি এবং তার সঙ্গে আর্টিজিও কূপটাও আমরা দেখে নেব। তো তোমরা প্রশ্নটা লিখে নিই, আমি এখানে আর্টিজিও কূপের গঠন প্রকৃতি বর্ণনা করো। আগে লিখে নিই আমি আর্টিজিও যে কূপের গঠন বর্ণনা করো। আর 2 নম্বর আমরা লিখতে পারি যে গিজার কি। তো এই যে আর্টিজিও কূপের গঠন বর্ণনা করো, তার আগে আমরা একটা ছোট্ট একটা বিষয় আমরা জেনে নেব, অ্যাকুইফার। অ্যাকুইফার কাকে বলা হয়? অ্যাকুইফার শব্দটা অ্যাকুয়া আর হচ্ছে ফার শব্দটা ফারা থেকে আসে। অ্যাকুয়া মানে কি জল, আর ফার শব্দ অর্থ মানে কি বহনকারী। তার মানে যে স্তরটা জল বহন করতে পারে সেটাই হচ্ছে কি অ্যাকুইফার। তাহলে কি দেখা যায়, দেখা যায় যে তোমার যদি প্রবেশ্য শিলা উপরে থাকে কি প্রবেশ্য শিলাস্তর, প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে কি হয়, যখন বৃষ্টিপাত ঘটে প্রবেশ্য শিলাস্তর দিয়ে জল এসে কি করে ভৌমজল যে সঞ্চয় করবে তখন তাকে বলা হচ্ছে কি অ্যাকুইফার। অর্থাৎ যে প্রবেশ্য শিলাস্তরে জল এসে সঞ্চিত হচ্ছে এবং সেই জলকে বহন করা যাচ্ছে বা জল খরিত হচ্ছে, তখন সেটা হচ্ছে কি অ্যাকুইফার। তাহলে এই অ্যাকুইফারের মধ্যে প্রথমে আমরা জানবো কি আর্টিজিও কূপ, এটা এক ধরনের অ্যাকুইফার।
আর্টেজীয় কূপটা কি? আর্টেজীয় কূপটা হচ্ছে কি, যে পাম্পের সাহায্য ছাড়াই যখন ভৌম জলটা স্বতঃস্ফূর্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে তখন তাকে বলা হয় কি, আর্তেজীয় কূপ। আমি আবার বলছি, পাম্পের সাহায্য ছাড়া ভৌম জলটা যখন ভূপৃষ্ঠের বাইরে আপনা আপনি বেরিয়ে আসবে তখন তাকে বলা হয় আর্তেজীয় কূপ। 1126 সালে ফ্রান্সের আর্তোয়া নামক জায়গায় প্রথম এই আর্তেজীয় কূপটা খনন করা হয়েছিল। কোথায় দেখা যায়? আমাদের পশ্চিমবঙ্গে কি দেখা যায়? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গেও আছে। আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তোমার এই ধরনের আর্তেজীয় কূপ দেখা যায়। তারপরে উড়িষ্যার বালেশ্বরে আর্তেজীয় কূপ দেখা যায়, গুজরাটে দেখা যায়, অস্ট্রেলিয়াতে ব্যাপক পরিমাণে আর্তেজীয় কূপ ব্যবহৃত হয় এবং তার সাথে তারা মেষ পালন করে, কৃষিকাজ করে। তো এবার দেখি যে আর্তেজীয় কূপের গঠন প্রকৃতিটা কীরকম। তো তোমরা দেখবা বিশেষ করে এটা দেখা যায় যে ভাঁজপ্রাপ্ত অধোভঙ্গ অঞ্চলে, ভাঁজপ্রাপ্ত অর্থাৎ দুটো শিলা যদি অধোভঙ্গ ভাঁজপ্রাপ্ত হয় তাহলে, এবং ভাঁজপ্রাপ্ত শিলার মুখগুলো যদি তোমার ভূপৃষ্ঠের বাইরে যদি উন্মুক্ত থাকে, ভূপৃষ্ঠের বাইরে মুক্ত হয়, তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে তোমার ভাঁজপ্রাপ্ত শিলার উপরে হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর এবং নিচেও হচ্ছে তোমার অপ্রবেশ্য শিলাস্তর এবং মাঝে কি রয়েছে কি, প্রবেশ্য শিলাস্তর। এই কূপের একটা গঠনের শর্ত কি, যে যেহেতু উপরে কি অপ্রবেশ্য শিলাস্তর, এটা কি অপ্রবেশ্য, আমি লিখে দিলাম অপ্রবেশ্য, নিচে আছে কি অপ্রবেশ্য, তাহলে এই অপ্রবেশ্য যদি বৃষ্টিপাত যদি এখানে হয় তাহলে কিন্তু তোমার এই মাঝখানে প্রবেশ্য শিলাস্তরে কিন্তু জল সঞ্চিত হতে পারবে না, কিন্তু এর দু মুখ তো খোলা আছে বাইরে, তো জলটা হচ্ছে এই বাইরে দিয়ে তোমার যদি এখানে যদি বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের জলটা এই প্রবেশ্য শিলাস্তরের মাঝখান দিয়ে, এই যে মাঝখানে যে প্রবেশ্য শিলাস্তরটা আছে সেই প্রবেশ্য শিলাস্তরে জলটা কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি তোমার এক ধরনের অ্যাকুইফার, এটাকে বলা হচ্ছে কি তোমার আবদ্ধ অ্যাকুইফার। যেহেতু উপরেও অপ্রবেশ্য শিলাস্তর, নিচেও অপ্রবেশ্য শিলাস্তর, এই যে আবদ্ধ যে জলটা, এই জলটা হচ্ছে তোমার বাইরে যেতে পারছে না, কারণ কি উপরে উপচেও যেতে পারছে না, নিচেও যেতে পারছে না, ফলে প্রচণ্ড চাপের মধ্যে অবস্থান করছে। তো এইরকম প্রচণ্ড চাপের মধ্যে থাকা জলের যদি এই মুহূর্তে উপরে কোনো একটা নল যদি আমরা করি, নল টানি, ও নলটা যদি তোমার প্রবেশ্য শিলাস্তর পর্যন্ত যদি আমরা একদম কূপ খনন করে দেই, তাহলে দেখা যাবে প্রচণ্ড চাপের ফলে এই জলটা আপনা আপনি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে তোমার হচ্ছে বাইরে বেরিয়ে আসবে, সেই জলটাকে ব্যবহার করা যাবে। এই ধরনের কূপকে বলা হচ্ছে কি তোমার আর্তেজীয় কূপ। ঠিক আছে, তাহলে আমি আবার একটু সংক্ষেপে বলে দিই আর্তেজীয় কূপটা কি, যে ভাঁজপ্রাপ্ত অধোভঙ্গ শিলাতে এই ধরনের কূপ দেখা যায়, উপরে অপ্রবেশ্য শিলাস্তর, নিচে অপ্রবেশ্য, মাঝখানে প্রবেশ্য, কিন্তু শিলাগুলো মাঝখানে বৃষ্টিপাত হলেও জল আসে না, দুই প্রান্ত খোলা। এবার খোলার ফলে দুই প্রান্তে যে বৃষ্টিপাত হচ্ছে সেই জলটা মাঝখানে আসছে, এরপর যে কোনো কূপ খুললে জলটা আপনি বাইরে বেরিয়ে আসছে। এই হচ্ছে আমাদের কি আর্তেজীয় কূপ। পরের যে প্রশ্ন হচ্ছে কি গিজার। গিজারটা একটু দেখো, গিজারটা হচ্ছে তোমার এক ধরনের উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণটাকে ধরে নিই, প্রস্রবণটাকে বলি। প্রস্রবণটা হচ্ছে যখন ভূগর্ভের জল কোনো রকম কূপ খনন ছাড়া আপনি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে, তখন তাকে বলা হয় কি উষ্ণ প্রস্রবণ। তো এই যে গিজার এক ধরনের উষ্ণ প্রস্রবণ, অর্থাৎ যখন উষ্ণ জলটা ভূগর্ভতে যখন উষ্ণ জল বাইরে বেরিয়ে আসবে তাকে বলা হচ্ছে কি উষ্ণ প্রস্রবণ। তো এই উষ্ণ প্রস্রবণটা দেখা যায় যে কোথায়, উষ্ণ প্রস্রবণের মধ্যে গিজার এক ধরনের উষ্ণ প্রস্রবণ আমি একটু আগে বললাম। তো যে সকল উষ্ণ প্রস্রবণের মাটির নিচে অনেকটা গভীর পর্যন্ত বিস্তৃত এবং সরু নলের আকারে চারিদিকে বিস্তৃত থাকে, বিশেষ করে এগুলো দেখা যায় যে সকল জায়গায় আগ্নেয়গিরির পরিমাণটা বেশি, সে সকল জায়গায় গিজারটার পরিমাণটা বেশি। তো এই সকল জায়গায় কি মাটির নিচ দিয়ে গভীরে একদম জল কি হচ্ছে চলে আসে, সেসব জায়গায় কি আছে জলপূর্ণ আছে।
এগুলো সব হচ্ছে তোমার জলপূর্ণ আছে। তো এই গিজার একটা উদাহরণ বলি, এটা খুব সুন্দর, অনেক লোক দেখতে যায়। তোমরা হচ্ছে অনেক সময় জানবা যে উত্তর আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেথফুল, উত্তর আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেথফুল নামে একটা গিজার আছে। সেখানে 60 মিনিট পর পর তোমার 2 থেকে 5 মিনিট স্থায়ী হয়। ভূগর্ভ থেকে আপনা আপনি জল আসে, 2 থেকে 5 মিনিট থাকলো, থাকার পর আবার কি হচ্ছে ভূগর্ভের নিচে নেমে চলে আসছে। তো এইভাবে এই যে দেখা যাচ্ছে এটা কি উষ্ণ প্রস্রবণ গিজার, তার নাম কি বলা ওল্ড ফেথফুল, মানে অটোমেটিক, যেমন সূর্য পৃথিবী পূর্ব দিকে উদিত হয় ঠিক একই রকমভাবে ওটাও অটোমেটিকভাবে বেরোচ্ছে, যে 1 ঘন্টা পর পর আসছে, এরকম 30 থেকে 40 মিটার উপরে উঠছে, 2 থেকে 5 মিনিট থাকছে, আবার ভূগর্ভের নিচে চলে যাচ্ছে। তো এই যে এটাকে বলা গিজাতে সৃষ্টি হচ্ছে কিভাবে, সৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে তোমার এই যে মাটির নিচ দিয়ে যে জল, ভূগর্ভের জলটা যদি অনেক নিচে যায়, আমরা তো জানি ভূগর্ভে যত নিচে যাব আমাদেরকে উষ্ণতা কী হবে, বাড়বে। তো মাটির নিচে যাওয়ার জন্য যদি আগ্নেয়গিরি বা ম্যাগমার সংস্পর্শে যদি এই জলগুলো আসে, এই জলগুলো প্রচণ্ড উত্তাপে কী হয়ে যায়, বাষ্পে পরিণত হয়। আর আমরা তো জানি জল বাষ্পে পরিণত হলে কী হচ্ছে, আয়তনে বেড়ে যায়। তো এই যে আয়তনে বেড়ে যাওয়ার জন্য এই যে এখানকার জলগুলো বাষ্প উপরের জলগুলোকে কী করে, সে নিচের থেকে প্রচণ্ড চাপ দেয়। এই প্রচণ্ড চাপ দেওয়ার জন্য সেই জলগুলো কী হচ্ছে, বাইরে ভূপৃষ্ঠের বাইরে আবার বেরিয়ে আসছে। তো এইভাবে আবার বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর চাপটা কমে গেল, তখন কী করে আবার জলটা নেমে আসছে, আবার উত্তপ্ত হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। এইভাবে যে ক্রমান্বয়ে যেটা পদ্ধতি বা প্রক্রিয়া ঘটছে, এইভাবেই ভূগর্ভ থেকে জল বাইরে বেরিয়ে আসাটাকেই বলা হচ্ছে কি গিজার। ঠিক আছে, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ বা চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা বাড়িতে খুব ভালো করে পড়বে। তো কাস্ট ভূমিরূপ কী জিনিস আমরা দেখে নেই। চুনাপাথর গঠিত অঞ্চলে বৃষ্টির জলের কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে এক বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলা হয় কি কাস্ট ভূমিরূপ। বৃষ্টির জল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে উৎপন্ন করে কি কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথর, যার রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। তো এই কার্বনিক অ্যাসিড আর ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে কি ক্যালসিয়াম বাইকার্বনেট, যার ফলে চুনাপাথরটা কি হয়, বিয়োজিত হয়। তো আমাদের ভূপৃষ্ঠের যেখানে যেখানে এই চুনাপাথর গঠিত অঞ্চল আছে, সে সকল জায়গায় বৃষ্টির জলের দ্বারা বা কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্বারা বিক্রিয়ার ফলে এক বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে অ্যাড্রিয়াটিক উপকূলের ক্রাস্ট অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ওই অঞ্চলের নাম অনুসারে এদেরকে কাস্ট ভূমিরূপই বলে। আমাদের ভারতে পাঁচমেরিতে দেখা যায়, অন্ধ্রপ্রদেশের বোরা কেভ দেখা যায়, গুহাতে দেখা যায়, শিলংয়ে দেখা যায়, আমাদের বিহারের রায়গড় অঞ্চলে দেখা যায়, বিভিন্ন জায়গায় এই চুনাপাথর গঠিত ভূমিরূপগুলো দেখা যায়। তো আমাদের এরপরে আমরা আলোচনা করব চুনাপাথর গঠিত অঞ্চলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, একে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, আরটা হচ্ছে কি সঞ্চয়জাত ভূমিরূপ। তো চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়জাত ভূমিরূপগুলোর মধ্যে প্রথম যে ভূমিরূপগুলো আমাদের আছে সেটা হচ্ছে কি টেরারোসা, গ্রাইক্স ও ক্লিন্স, সোয়ালো হোলস, সিঙ্ক হোলস, পোনোর্স, ডোলাইন, ইউভালা ও পোলজি, হামস, অন্ধ্র উপত্যকা ও শুষ্ক উপত্যকা। তো প্রথমে হচ্ছে আমরা যে ভূমিরূপটা নিয়ে আলোচনা করছি টেরারোসা। টেরা শব্দের অর্থ হচ্ছে কি মৃত্তিকা, আর রোসা শব্দের অর্থ হচ্ছে কি তোমার লাল, তার মানে দাঁড়াচ্ছে কি লাল রঙের মৃত্তিকা। যে সকল জায়গায় বিশুদ্ধ চুনাপাথর গঠিত অঞ্চল দেখা যায়, সে সকল জায়গায়
লৌহ চুনাপাথরের মধ্যে অদ্রাব্য অবস্থায় থেকে যায়। তো এই চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে বৃষ্টির জল প্রবাহিত হওয়ার সময় চুনাপাথরটা দ্রবীভূত হয়, কিন্তু লৌহ অদ্রাব্য অবস্থায় থেকে যায় বলে তখন ওই লাল রঙের এক ধরনের কাদার সৃষ্টি হয়। এই লাল রঙের কাদাকে বলা হচ্ছে কি তোমার টেরা রোসা। তো বুঝতে পারলা, তাহলে টেরা মানে মৃত্তিকা, রোসা মানে কি লাল। তাহলে আমরা সিম্পল মনে রাখবো, চুনাপাথর গঠিত অঞ্চলে যেখানে লোহার পরিমাণটা বেশি সেখানে বৃষ্টির জলের দ্রবীভূত প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে এক ধরনের লাল রঙের কাদা মৃত্তিকার সৃষ্টি হয়, তার নাম হচ্ছে কি টেরা রোসা। এরপর হচ্ছে কি গ্রাইক্স বা ক্লিনস। গ্রাইক্স হচ্ছে কি তোমার যে সকল জায়গায় বেশি ঢাল, যদি কোনো জায়গায় বেশি ঢাল হয় ভূমিরূপের, তার উপর দিয়ে যদি জল বয়ে যায়, বৃষ্টির জল চুনাপাথর গঠিত অঞ্চলে যদি বেশি ঢাল হয়, প্রায় কত বলা হচ্ছে যদি 70 ডিগ্রি থেকে প্রায় 80 ডিগ্রি ঢাল হয়, তো এর উপর দিয়ে বৃষ্টির জল প্রবাহিত হলে তোমার ওই চুনাপাথর গঠিত অঞ্চলে একটা খাঁজ কাটার মতো খাঁজের মতো সৃষ্টি হয়, এরকম অসংখ্য খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজগুলোকে বলা হয় কি গ্রাইক্স। এবং এই খাঁজগুলো যখন আরও অনেক প্রসারিত হয়ে যায় এবং লম্বাটে যদি হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কি তোমার ক্লিনস। বোঝা গেল তাহলে কি গ্রাইক্স ও ক্লিনস কি। এরপরে আমরা চলে আসি কি সোয়ালো হোলস। সোয়ালো হোলসটা কাকে বলা হয়? সোয়ালো হোলসটা হচ্ছে কি চুনাপাথর গঠিত অঞ্চলে, চুনাপাথর গঠিত অঞ্চলে যদি দেখা যায় যে উপর দিয়ে বৃষ্টির জল প্রবাহিত হয়, তো ছোট ছোট অসংখ্য গর্তের সৃষ্টি হয়, ছোট ছোট এরকম অসংখ্য গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলোকে বলা হচ্ছে কি তোমার সোয়ালো হোলস। অর্থাৎ এই গর্তগুলোর মুখগুলো ভূপৃষ্ঠে কি থাকে উন্মুক্ত অবস্থায় থাকে। সোয়ালো হোলসের পর তারপরে চলে আসে কি সিঙ্ক হোলস। সিঙ্ক হোলসটা কি তোমার ভূপৃষ্ঠে এই চুনাপাথর গঠিত যদি কোনো অবনমিত স্থান থাকে এবং যেগুলো সিঙ্ক হোল থেকে যদি একটু বড় হয়, তাকে বলা হয় কি সোয়ালো হোলস। এই সিঙ্ক হোলস। সিঙ্ক হোলসগুলো তোমার গভীরতা কয়েক সেন্টিমিটার থেকে প্রায় বলা যায় যে 30 মিটার পর্যন্ত হতে পারে। আর এগুলো দেখতে কীরকম হয় ফানেল আকৃতি, মুখটা হচ্ছে কি চড়া কিন্তু ভিতর দিকে থেকে এরকম বড় আকারের এরকম ভূমিরূপগুলো দেখা যায়। তো এটা কি, এটা হচ্ছে সিঙ্ক হোল। সিঙ্ক হোলসের পর তারপর আছে পোনোস। পোনোস কি এই যে আমরা দেখলাম সোয়ালো হোলস হয়েছে সৃষ্টি হয়েছে, এই সোয়ালো হোলসের মধ্যে যে একটা সুড়ঙ্গ দিয়ে যদি ভৌমজলগুলো ভূ অভ্যন্তরে প্রবেশ করে, সেই নলগুলোকে বলা হয় কি পোনোস। নাম কি পোনোস। তার মানে আমরা সিম্পল বলতে পারি যে সোয়ালো হোলসের বা সিঙ্ক হোলসের যে সরু নলের মতো যে পথটা যা দিয়ে ভৌমজল ভূ অভ্যন্তরে প্রবেশ করে, তখন তাকে বলা হয় কি পোনোস। পোনোসের পর তারপরে কি ডোলাইন। ডোলাইনটা কি অর্থাৎ অনেকগুলো যদি তোমার দেখা যায় যে সিঙ্ক হোলস পরস্পর যদি যুক্ত হয়ে কী হবে একটা বড় গর্তের সৃষ্টি করবে, এরকম বড় গর্তগুলোকে বলা হচ্ছে কি ডোলাইন। তার মানে বলা যাচ্ছে যে ডোলাইন হচ্ছে সিঙ্ক হোলস অপেক্ষা বড় গর্ত। এগুলোর ব্যাস তোমার কয়েকশো মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে। তারপর চলে আসো কি ইউভালা ও পোলজি। ইউভালা পোলজিটা কি এই ডোলাইন অপেক্ষা আরও বড় আকারের গর্ত অর্থাৎ অনেকগুলো ডোলাইন যদি একসঙ্গে সৃষ্টি হয় বা চুনাপাথর গঠিত অঞ্চল যদি ধস পড়ে নিচে নেমে যায়, তো বিশাল এরকম একটা বড় গর্তের সৃষ্টি করে। এই গর্তটাকে বলা হয় কি ইউভালা। এবং এই ইউভালার থেকেও যদি আরও অনেক বড় গর্তের সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে কি পোলজি। তো এই পোলজিগুলো বিজ্ঞানীরা বলছে যে পোলজির মধ্যে এত বড় হয় যে এর ভিতর দিয়ে নদী প্রবাহিত হতে পারে এবং এর পার্শ্বদেশ কি খাড়া, তলদেশটা কি সমতল, এবং এর মধ্যে যদি জল জমে যায় তখন তাকে বলা হয় কি পোলজি হ্রদ। এই পোলজি হ্রদের পরে তবে তোমরা দেখো হামস কি এই পোলজি হ্রদের মধ্যে যদি কঠিন শিলায় কোনো যদি উচ্চভূমি থাকে, সেই উচ্চভূমিটাকে বলা হয় কি হামস। আমাদের ছত্তিশগড়ে রায়গড় জেলায় তোমার এই হামসগুলোকে বলা হয় কি রাবণভাটা। তাহলে আমাদের এই হচ্ছে কি হামস চলে গেল। তাহলে এবার লাস্টে আমাদের কি ভূমিটা গেলে থাকলো অন্ধ্র উপত্যকা ও শুষ্ক উপত্যকা। তো অন্ধ্র উপত্যকা শুষ্ক উপত্যকা তোমরা একটু দেখো, যদি
চুনাপাথর গঠিত অঞ্চলে কোনো নদী প্রবাহিত হচ্ছে, ধরে নাও প্রবাহিত হতে হতে যে নদীর গতিপথে যদি সিঙ্ক হোলস বা সল হোলস যদি অবস্থান করে, তাহলে এই যে নদীর প্রবাহ পথটা আস্তে 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 যদি সিঙ্ক হলের সামনে যদি এসে যায়, তাহলে কি হবে, ভূপৃষ্ঠের যে জলটা, যে নদীর জলটা, সেটা কি করবে, ভূ অভ্যন্তরে চলে যাবে। তাহলে এবার দেখো যে জলটা আসলো, ভূ অভ্যন্তর চলে গেল, যে নদীর যে খাতটা আছে সেই খাতটাতে আগে জল প্রবাহিত হতো, কিন্তু এখন আর জল প্রবাহিত হচ্ছে না, তাহলে এটা কি শুষ্ক অবস্থায় পড়ে থাকছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি তোমার শুষ্ক উপত্যকা। আর যেখান থেকে জলটা এসে যেহেতু এর দিশা হারিয়ে যাচ্ছে, সেই জন্য এখান থেকে এইটুকুকে বলা হচ্ছে কি তোমার অন্ধ উপত্যকা। এই যে ভূমিরূপগুলো আমরা পড়লাম সেগুলো হচ্ছে কি চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো কি কি, টেরারোসা, টেরারোসা আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি। টেরারোসা মানে লাল রঙের আমলিক কাদা। গ্রাইস বা ক্লিজ হচ্ছে মধ্যম থেকে বেশি ঢালুতে খাঁজ কাটা যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে গ্রাইসোক্লিনস। সলো হোল ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত, যেটাকে বলা হচ্ছে কি সলো হোলস। সিঙ্ক হোলস কি অবনমিত স্থান, সিঙ্ক হোলস থেকে, সলো হোলস থেকে একটু বড়। পোনোর্সটা কি সলো হোলসের যে নলগুলো দিয়ে ভূগর্ভে প্রবেশ করছে সেগুলোকে বলা হচ্ছে পোনোর্স। ডোলাইনটা কি একটু বড় গর্ত, বিশাল বড় গর্ত, সিঙ্ক সলোস থেকে কতকগুলো সলো হোলস বা সিঙ্ক হোলস যুক্ত হয়ে ডোলাইন গঠিত হয়। এবং আরও বড় গর্ত হলে ইউভালা এবং পোলজি হচ্ছে কি আরও কয়েক হাজার কিলোমিটার বা বড় কিলোমিটার জুড়ে অবস্থান করে, সেটা হচ্ছে কি পোলজি। আর পোলজির মধ্যে যে শক্ত শিলায় গঠিত অনুচ্চ টিলা বা পাহাড় দেখা যায় তাকে বলা হয় কি হামস। আর অন্ধ উপত্যকা তো বললাম, আর শুষ্ক উপত্যকা অর্থাৎ যদি নদী গতিপথে সিঙ্কহোল সলো হোলস থাকে তাহলে নদী গতিপথ হারিয়ে যায়, তাহলে এই টুকটাকে বলা হচ্ছে কি অন্ধ উপত্যকা। এবং যে পর্যন্ত জল হীন অবস্থায় থাকে তাকে বলা হয় কি শুষ্ক উপত্যকা। তো এই হলো ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে আমরা হচ্ছে দেখব কি চুনাপাথর গঠিত অঞ্চলে কিছু সঞ্চয়জাত ভূমিরূপটা দেখা যায়। তোমাদেরকে এই পড়ার মধ্যে বলে রাখি, তো যেহেতু এখন স্কুল বন্ধ আছে, কিন্তু আমাদের বাংলা শিক্ষা পোর্টালে কিছু উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের কাজ করার জন্য, বাড়িতে বসে কাজ করবা পড়াশোনার জন্য কিছু প্রশ্ন বা টপিকস দিয়েছে। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তার বেশিরভাগ কিন্তু ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাওয়া। তাহলে যাই হোক, চুনাপাথর গঠিত অঞ্চলে প্রথম যেটা আমি করি সঞ্চয়জাত ভূমিরূপ। এই সঞ্চয়জাত ভূমিরূপগুলোর মধ্যে তোমার যেটা হচ্ছে কি, চুনাপাথর গুহার মধ্যে কিছু সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়, এদেরকে একসঙ্গে বলা হয় কি স্পেলিওথালেম। কিন্তু চুনাপাথর গঠিত অঞ্চলে পাতন স্তর কাজের ফলে কিছু ভূমিরূপ দেখা যায় যাদেরকে বলা হয় কি একত্রে বলা হয় কি ড্রিপস্টোন। তোমার কথাটা মনে রাখবা, ড্রিপস্টোন। ড্রিপস্টোনটা কি তাহলে বলবো, চুনাপাথর গুহার মধ্যে চুনাপাথর সঞ্চয় কার্যের ফলে যে সকল ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় কি ড্রিপস্টোন। তো এই ড্রিপস্টোনগুলো কি কি, এক নম্বর বলে রাখি স্ট্যালাকটাইট, দুই নম্বর স্ট্যালাগমাইট, তিন নম্বর হচ্ছে পিলার বা স্তম্ভ, চার নাম্বার হচ্ছে তোমার হেলিকটাইট। দেখো স্ট্যালাকটাইটটা কি, ধর চুনাপাথরের গুহার মধ্যে যদি কোনো রকম ফাটল থাকে বা দারণ থাকে বা চ্যুতি থাকে, তো বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথরের দ্রবীভূত অংশে যখন গুহার ছাদ থেকে তোমার বিন্দু বিন্দু করে পড়তে নেয়, তখন দেখা যায় যে চুনাপাথরের ওই দ্রবীভূত উপাদান থেকে জলটা কি হচ্ছে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, জলটা কি হচ্ছে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কিন্তু ওই যে চুনাপাথরের অংশটা শক্ত হয়ে থেকে যাচ্ছে। তাই চুনাপাথরে থাকার জন্য চুনাপাথরের গুহার থেকে ছাদের থেকে কিছু এরকম ভূমিরূপ চুনের ঝুড়ি ঝুলতে থাকতে দেখা যায়, একে বলা হয় কি স্ট্যালাকটাইট। এবং স্ট্যালাকটাইট হওয়ার পর অনেক সময় দেখা যায় যে চুনাপাথরের গুহার মধ্যে তোমার এই যে চুনাপাথরের দ্রবীভূত উপাদান ছাদ থেকে চুয়ে চুয়ে কি হয় নিচে পড়ে, এবং নিচে পড়ে তোমার দেখা যায় যে জলটা বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু চুনাপাথরের শক্ত উপাদানটা এখানে সঞ্চিত হয়। ফলে দেখা যায় যে চুনাপাথরের মেঝের থেকেও চুনের ঝুড়ি উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই মেঝে থেকে যে চুনাপাথরের ঝুড়িটা উপরে থেকে বৃদ্ধি পেতে থাকে, তখন তাকে বলা হয় কি স্ট্যালাকমাইট
এটা হচ্ছে স্ট্যালাকমাইট। আর যেটা চুনাপাথরের গুহার থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে সেটাকে বলা হয় কি স্ট্যালাকটাইট। এবং অনেক সময় দেখা যায় যে এই উপর থেকে নেমে আসা স্ট্যালাকটাইট এবং নিচের থেকে উপরে ওঠা স্ট্যালাকমাইট পরস্পর যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে অনেক সময় দেখা যায় পিলারের মতো অবস্থান করে বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, একে বলা হয় কি তোমার পিলার বা স্তম্ভ। আর যেটা আমার সর্বশেষে থাকলো হেলিকটাইট। হেলিকটাইটটা হচ্ছে কি, হেলিকটাইটটা তোমার এরকমই স্ট্যালাকটাইটের মতোই, কিন্তু দেখা যদি বিভিন্ন ক্ষেত্রে বক্রভাবে তির্যকভাবে বিভিন্নভাবে যদি গুহার থেকে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় কি হেলিকটাইট। এই যে প্রধান চারটা চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়জাত ভূমিরূপ কী কী? স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, পিলার বা স্তম্ভ, হেলিকটাইট। তাহলে ছাদের থেকে যেটা ঝুলছে তার নাম হচ্ছে কি স্ট্যালাকটাইট, মেঝের থেকে যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার নাম স্ট্যালাকমাইট, এবং স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট অর্থাৎ ছাদ থেকে ও মেঝে থেকে বৃদ্ধিপ্রাপ্ত চুনের ঝুড়ি যদি একসঙ্গে মিলিত হয় তখন তাকে বলা হয় কি পিলার। এবং এগুলো ছাড়া যদি বিভিন্ন আকৃতিতে তির্যকভাবে বক্রভাবে উল্লম্বভাবে বা সমান্তরালভাবে যদি চুনাপাথরের ঝুড়ির গুহার মধ্য থেকে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় কি হেলিকটাইট। এই হচ্ছে আমাদের চুনাপাথর গঠিত অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম তোমরা সবাই নিশ্চয়ই মন দিয়ে শুনেছো এবং প্রশ্নগুলো খাতার মধ্যে লিখেও নিয়েছো। তোমরা বারবার করে বলছি সেই প্রশ্নগুলো এই লকডাউন পিরিয়ডে অবশ্যই বাড়িতে পড়বা এবং বাড়ির থেকে এক পাও বেরোবা না। তাহলে প্রশ্নগুলো আমি আবার বলে দিচ্ছি প্রথম থেকে আমরা কি কি বললাম। হ্যাঁ, বাবা ধরকে স্যার বলছে বাড়ি গিয়ে কথা বল, যা প্রশ্নগুলো বলে দিয়ে শেষ করে দিই। তাহলে আমি প্রথম থেকে বলে দিচ্ছি তো আমরা কি কি পড়াশোনা করব। বাড়িতে প্রশ্নগুলো প্রথমে পড়বা পর্যায়ন কাকে বলে, অবরোহণ আরোহণ কি, তারপরে পড়বা ভৌমজলের উৎসগুলো কি, তারপরে তোমরা পড়বা যে ভৌমজলের উলম্ব বিস্তার বা জলপীঠের উলম্ব বিস্তার, ভাদস্তর কি, ফ্রেটিক স্তর কি, আর্টিজীয় কূপ কাকে বলে, আর্টিজীয় কূপের গঠন প্রকৃতি বর্ণনা করো, গিজার কাকে বলে, এবং সবশেষে আমরা পড়লাম কি চুনাপাথর বা কাস্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপগুলো কি কি, সঞ্চয়জাত ভূমিরূপগুলো কি কি। আশা করব তোমরা বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করবা। এইটুকুই আছে। নমস্কার।